প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। তো আমরা আজকে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস তুলনামূলকভাবে কম হয়েছে, তার জন্য আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট 10 লেসন 4। ইউনিট 10 লেসন 4। তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারে প্রথমেই তোমাদেরকে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে। এই সিন প্যাসেজ থেকে আমরা 3টি প্রশ্নের উত্তর করে থাকি। একটি হলো এমসিকিউ, যেটা প্রথম প্রশ্ন, কোশ্চেন নং 1। আরেকটি হচ্ছে কোশ্চেন নং 2, সেটা হচ্ছে কোশ্চেন আনসার। দ্বিতীয় যে কোশ্চেনটি আমরা আনসার করি সেটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সেটা প্রথম যে প্যাসেজটা দেওয়া থাকে সেটা থেকেও থাকতে পারে, আবার অন্য কোনো প্যাসেজ থেকেও দেওয়া থাকতে পারে। তবে যে প্যাসেজটি প্রথমে দেওয়া থাকে সেটি সংক্ষেপে ছোট করে দেওয়া থাকে, সেই থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা মানে কোশ্চেন আনসার আনসার করি। যে সিন প্যাসেজটি দেওয়া থাকবে সেই সিন প্যাসেজটি তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং সেই সিন প্যাসেজটি ভালোভাবে আয়ত্ত করার জন্য বা বোঝার জন্য সেই সিন প্যাসেজের যে কিছু অপরিচিত শব্দের অর্থ থাকতে পারে সেগুলো তোমরা প্রথমে একটু পড়ে নিবা, তাহলে তোমাদের জন্য সিন প্যাসেজটি পড়া সহজ হবে। দেখো, এইখানে আমি কিছু শব্দের অর্থ লিখেছি। প্যাসেজটি পড়ার পূর্বেই আমরা শব্দের অর্থগুলো একটু দেখে নিব। ট্যালেন্টেড, ট্যালেন্টেড মেধাবী। প্রসেশন, প্রসেশন মিসিং। লিবারেশন, লিবারেশন মুক্তি। লেজেন্ডারি, লেজেন্ডারি কিংবদন্তি তুল্য। লেজেন্ডারি কিংবদন্তি তুল্য। তারপর রিভোল্ট, রিভোল্ট বিদ্রোহ। অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা। কোলাবোরেটর, কোলাবোরেটর সহযোগী। সাধারণত এই শব্দের অর্থগুলো বা এই শব্দগুলো এই প্যাসেজে একটু আনসেন মনে হতে পারে। যাই হোক, আমরা প্রথমে একটু শব্দের অর্থগুলো পড়ে নিব, পরে আমরা সিন প্যাসেজটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ব। ঠিক আছে? যদি প্যাসেজটি আমাদের ভালোভাবে আমরা পড়তে পারি বা বুঝতে পারি তাহলে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই করতে পারবো। তাহলে আমি এখন প্যাসেজটা একটু পড়ে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। Read the passage, then answer the question below. Zohir Raihan was one of the most talented filmmakers in Bangladesh. He was born on 19 August 1935 in the place Mojipur in Fani district. He was an active worker of the language movement. He was one of the Chinese students to go out in a procession on 21st February 1952, despite a ban on such activities imposed by the authorities. As a result, he and many others were arrested and taken to prison. Raihan was also present at the historical meeting of Amtola on 21st February 1952. He also took part in the mass movement in 1969. In 1971, he joined the Liberation War. জহির রায়হান ছিলেন বাংলাদেশের অত্যন্ত মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম। তিনি 1935 সালে 19 আগস্ট ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ছিলেন 10 জন ছাত্রের মধ্যে একজন, যারা 1952 সালে 21শে ফেব্রুয়ারি কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে মিছিলে যোগদান করেন। ফলে তিনি সহ অন্যদেরকে গ্রেপ্তার করে এবং কারাগারে প্রেরণ করা হয়। 1952 সালে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত আমতলার ঐতিহাসিক সভায়ও রায়হান উপস্থিত ছিলেন। তিনি 1969 সালের গণ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং 1971 সালের তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। All through his life, Zahir Raihan dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. He had many dreams about our film industry too. He made a legendary film, Jibon Theke Neya, based on the language movements in 1952. It was a protest against the autocratic government then ruling our country. The family portrait in that film symbolically represents East Pakistan. The family was ruled by an autocrat who had to go to prison for her conspiracy. During the Liberation War in 1971, this film was shown outside Bangladesh. Celebrate filmmakers like Satyajit Ray, Mrinal Sen, and Hrithik Ghatak appreciate the film. Raihan gave all the money the film made of the Freedom Fighters Trust. Besides his great documentary on Pakistani autocracies, Stubbs' genocide helped create world sentiment in favor of our liberation war. সারা জীবন জহির রায়হান গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, একটি সমাজ যেখানে বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে। আমাদের চলচ্চিত্র শিল্প নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। তিনি 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে জীবন থেকে নেয়া নামের একটি ঐতিহাসিক ছবি নির্মাণ করেন। এটি ছিল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ। সেই ছবিতে বর্ণিত পরিবার ছিল পূর্ব পাকিস্তানের প্রতীকী রূপে প্রতিনিধিত্ব। পরিবারটি একজন স্বৈরশাসক দ্বারা শাসিত হতো, যাকে তার ষড়যন্ত্রের জন্য কারাগারে যেতে হয়। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এই ছবিটি বাংলাদেশের বাইরে প্রদর্শিত হয়। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাগণ ছবিটির প্রশংসা করেন। রায়হান তার এই ছবিতে প্রদর্শিত থেকে প্রাপ্ত সমস্ত অর্থ মুক্তিযোদ্ধা তহবিলে প্রদান করেন। এছাড়াও পাকিস্তানিদের অত্যাচারের উপর নির্মিত তার বিখ্যাত ডকুমেন্টারি স্টুপ জেনোসাইড বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। On 30 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971. Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborators. During the last days of the war, accordingly, Raihan left home to guide his brother back, but he never returned. Zahir Raihan's dream was fulfilled, but it's a pity that this dreamer could not live to see his dream come true. 1971 সালে 30 ডিসেম্বর কোন এক ব্যক্তি রায়হানকে মিরপুরের একটি ঠিকানার কথা বলে, যেখানে তিনি তার ভাই বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারকে খুঁজে পেতে পারেন, যিনি 1971 সালে 14 ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন।
কায়সারকে যুদ্ধের শেষের দিকে পাক সেনারা স্থানীয় সহযোগীদের সহযোগিতায় ধরে নিয়ে যায় এবং হত্যা করেন। সেই মোতাবেক রায়হান বাড়ি থেকে বের হন এবং তার বাইককে ফিরিয়ে আনার জন্য উদ্দেশ্যে, কিন্তু সে আর ফিরে আসেনি। জহির রায়হানের স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু একটি দুর্ভাগ্য বিষয় যে এটি খুবই দুর্ভাগ্য যে সেই স্বপ্নদ্রষ্টা তার স্বপ্ন সত্যে পরিণত হওয়া দেখার জন্য বেঁচে থাকতে পারেনি। তো আমরা প্রথমেই প্যাসেজটা খুব মনোযোগ সহকারে পড়বো 1-2 বার, যাতে আমরা প্যাসেজটা বুঝতে পারি। পরবর্তীতে আমরা এইখানে যে কোশ্চেন আনসার গুলো থাকবে সেগুলো আমরা একটা একটা করে ভালোভাবে আনসার করবো। সেখানে প্রথমেই থাকবে তোমাদের 1 নম্বরে যে কোশ্চেনটি থাকবে সেটা হলো এমসিকিউ মাল্টিপল চয়েস, যেটা থেকে আমরা অনেক আগে থেকেই পরিচিত। এই টপিকসটি আমরা শুধু এবিসিডি দিয়ে শুধু আনসারটা লিখে দিব। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে মার্ক থাকবে, আমরা খুব ভালোভাবে আনসারটা লিখব। সেকেন্ড যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে কোশ্চেন আনসার। এখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, সেই 5টি প্রশ্নের প্রত্যেকটির জন্য মার্ক থাকবে 2 করে। তো আমরা প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে উত্তর দিব এবং প্রত্যেকটি প্রশ্ন আমরা ভালোভাবে আগে পড়ে নেব। কারণ দেখা যায় যে আমরা প্রশ্নটি ভালোভাবে পড়িও না এবং বোঝারও চেষ্টা করি না যে আসলে প্রশ্নে কি চাওয়া হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে, যার জন্য আমাদের প্রশ্নের উত্তরটা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে পারি না। শুধু কি করি, প্রশ্নটা না পড়েই প্রশ্নের সাথে প্যাসেজের যে জায়গাটায় মিল আছে শুধু আমরা সেইখান থেকে কয়েকটা লাইন উঠাই দিই। এতে কি হয়ে যায়, আসলে প্রশ্নতে যে জানতে চাওয়া হয়েছে সেটার ক্ষেত্রে উত্তরটা আমরা ভালোভাবে লিখতে পারি। সেই জন্য আমরা প্রশ্নটা প্রথমে আগে বুঝবো। যদি প্রশ্নটাই না বুঝি, প্রশ্নে কি চাওয়া হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে সেটা যদি না জানি, তাহলে আমরা উত্তরই লিখতে পারবো না। কি লিখবো, এই জন্য আমরা প্রথমে প্রশ্নটা খুব ভালোভাবে করে নেব, তারপরে প্রশ্নের উত্তরটা লিখবো। এবং প্রশ্নের উত্তরটা লেখার সময় প্যাসেজ থেকে হুবহু কয়েকটা লাইন তুলে দেব না। দেখা যায় যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই প্যাসেজে আছে, সেই জন্য আমরা প্যাসেজ থেকে লিখবো, কিন্তু নিজে থেকে একটু সাজিয়ে লিখবো, নিজে থেকে ওয়ার্ডগুলো লিখবো, তাহলে আমরা আশা করি যে ফুল মার্কস পাবো। আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্নটি যে টেন্সে করা হয় উত্তরটাও কিন্তু আমরা সেই টেন্সে দেই। এটা ভালোভাবে খেয়াল রাখবো যে প্রশ্নটা কোন টেন্সে করা হয়েছে। প্রশ্নটা যে টেন্সে করা হয় আমরা উত্তরটাও সেই টেন্সেই দিব। ঠিক আছে, আমরা টেন্সটা একটু খেয়াল রাখবো যাতে প্রশ্নের উত্তরগুলো আমরা ভালোভাবে লিখতে পারি। তবে এইখানে আমরা যে প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে যে প্রশ্নে কি চাওয়া হয়েছে এবং প্রশ্নটা কোন টেন্সে আছে এগুলো আমরা ভালোভাবে খেয়াল করবো এবং অবশ্যই প্রশ্নগুলো মনোযোগ সহকারে করে নেব। 3 নম্বর যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা দেখা যায় যে প্যাসেজটাকে আবার ছোট করে একটু এখানে দেওয়া হয়, সেই থেকে আমাদেরকে ফিল ইন দ্য গ্যাপস এখান থেকে আমাদের একটা কোশ্চেন আনসার করতে হয়, সেটাও এই সেম প্যাসেজ থেকে থাকবে। আর এই জন্য আমাদেরকে কি করতে হবে, প্যাসেজটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে, তাহলে আমরা কি করতে পারবো, এই কোশ্চেনটা আনসার করতে পারবো। আর এটা পরীক্ষার খাতায় যে আমরা লিখবো অবশ্যই এবিসিডি দিয়ে আমরা আনসারটা লিখে দিব। আমাদের প্যাসেজটা ওঠানোর প্রয়োজন নেই, শুধু আমরা কি করব, উত্তরটা এবিসিডি দিয়ে আনসার নং লিখবো এবং উত্তরটা লিখে দিব। আনসার নং যদি 3 লাইন, শুধু আমরা এভাবে এবিসিডি দিয়ে শুধু উত্তরটা লিখে দেব। আর আমরা পরীক্ষার খাতায় যে প্রশ্নগুলো আনসার করব খেয়াল রাখবো যে আনসারগুলো লেখার সময় একটু একটা লেখা শেষ হলে গ্যাপ দেওয়ার চেষ্টা করবো। আমরা দেখা যায় যে অনেক সময় এত পরিমাণ হয়ে যায় যে একটা আরেকটার সাথে এইভাবে লেগে যায় যে বোঝাই যায়। তো তোমরা খুব ভালোভাবে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে একটা করে আনসার করবা।
এটাই সাধারণত সিন প্যাসেজ উপরে যতটুকু আলোচনা করলাম সেটুকু যদি তোমরা ভালোভাবে মনে রাখো তাহলে খুব সহজে সিন প্যাসেজের উপরে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো ভালোভাবে আনসার করতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই অবশ্যই বাসায় থাকবে, বাইরের বাইরে যাবে না। সবাইকে